মিতুল। মিতুলের কোনো সাড়া নেই। সে একইভাবে জানালার দিকে তাকিয়ে থাকে, যেন আকাশের কথা তার কানেও জানি। আকাশ কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর আবার ডাকলো, মিতুল শুনছো? মিতুল এবার ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখে একরাশ ঘৃণা আর বিরক্তি। মেকআপের আড়ালেও তার মুখের কাঠিন্য স্পষ্ট। কি কি চাই তোমার? মানে আমরা বলতে কি বোঝাতে চাইছো? এই বিয়েটা এই জোর করে চাপানো সম্পর্ক? যদি সেটাই ভেবে থাকো তাহলে তুমি মস্ত ভুল করছো জুনিয়র। জুনিয়র? আমি তোমার স্বামী মিতুল। স্বামী? হাহ, এই শব্দটা মুখেও আনবে না। তুমি আমার স্বামী, যার বয়স মাত্র 20 আর আমার 26। 6 বছরের সিনিয়র আমি, বোঝো? এই বয়সে আমার একটা পুচকে স্বামী হবে, আমি এটা কল্পনাও করিনি। ফুল দিয়ে সাজানো বাসর ঘরে মিতুল আর আকাশ। গোলাপাড়ে রজনীগন্ধার মিষ্টি সুবাসে ভরে আছে ঘর। জানালার খোলা পর্দা দিয়ে রাতের মৃদু আলো এসে পড়ছে ভেতরে। পালঙ্কের এক কোণে বসে আছে 20 বছর বয়সী আকাশ। অস্থিরভাবে হাত কসলাচ্ছে। তার চোখে উদ্বেগ আর একরাশ প্রশ্ন। ঘরের অন্য প্রান্তে জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে 26 বছর বয়সী মিতুল। তার পরনে ভারী বেনারসি আর গহনা। তার কাঁধ দুটো শক্ত, মনে হচ্ছে যেন পাথরের মূর্তি। কোনো শব্দ নেই, শুধু বাতাসে চাপা উত্তেজনা ভাসছে। মিতুল তার গলার ভারী মালাটা একটানে ছিঁড়ে ফেল, ফুলগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল। মিতুল, এসব কি করছো? করছি, আরো অনেক কিছু করব। কি ভেবেছো তুমি? আমার বাবা তোমাকে বিয়ে করিয়েছে মানেই আমি সব মেনে নেব? আমি মিতুল, নিজের জীবনের প্রতিটি সিদ্ধান্ত আমি নিজেই নিই, আর এই বিয়েটা আমার উপর চাপানো হয়েছে। আমি জানি তুমি খুশি নও, কিন্তু আমরা তো একটা সুযোগ দিতে পারি, তাই না? সুযোগ? তোমার সাথে যে কিনা সবে মাত্র গোঁফ গজানো ছেলে, যে জীবনে কিছুই দেখেনি, যার স্বপ্ন শুধু একটা ছোট্ট দোকান খুলতে চাওয়া। আর আমি একজন শিল্পী, আমার নিজের জগৎ আছে, নিজের ভাবনা আছে। তোমার মতো একজনকে নিয়ে আমি কি করব? মিতুল তার পার্স থেকে একটা সিগারেটের প্যাকেট বের করলো। আকাশের দিকে তাকিয়ে একটা সিগারেট বের করে ধরল। ম্যাচের কাঠি চালানোর আলোয় তার মুখের রাগ স্পষ্ট হলো। সিগারেট? তুমি সিগারেট খাও? হ্যাঁ খাই, কি করবে? সমাজের সব নিয়ম মেনে চলবে ভেবেছ? তোমার মতো সহজ সরল জীবন আমার নয়, আমি স্বাধীন। আর শোনো, আরো অনেক কিছু আছে যা দেখে তোমার ঘুম হারাম হয়ে যাবে। মিতুল সিগারেটের লম্বা একটা টান দিয়ে ধোয়া ছাড়ল। বাসর ঘরের সুবাস সিগারেটের গন্ধে মিশে যাচ্ছে। মিতুল, তুমি একটু আগে গৃহপ্রবেশের সময় আমার মায়ের সাথে এমন ব্যবহার করলে কেন? উনি তো তোমাকে বরণ করতে এসেছিলেন। বরণ? হ্যাঁ, ওই প্রদীপ, ওই কুলো, আমার মনে হচ্ছিল যেন আমার গলায় ফাঁস পরানো হচ্ছে। আমি দম বন্ধ হয়ে যাচ্ছিলাম। আমি এসব ড্রামা সহ্য করতে পারিনি। আমার উপর এসব চাপানো কোনো অধিকার কারণ নেই, বিশেষ করে তোমার মায়ের। আকাশের চোখ দুটোতে জল জমতে শুরু করেছে। এই মেয়েটা এত কঠিন হতে পারে সে ভাবতে পারেনি। কিন্তু সবাই দেখছিল আমার মা, উনি অনেক কষ্ট পেয়েছেন। কষ্ট পেয়েছেন? ভালো হয়েছে। কষ্ট পাওয়ার জন্যই তো কাজটা করেছি, যাতে সবাই বোঝে আমি এই বিয়ে মানি না। আর শোনো, তুমি যদি ভেবে থাকো এই ঘরের ছাদটা ভাগ করে নেব, তাহলে সেটাও ভুলে যাও। আমার নিজস্ব জগৎ আছে, আর তুমি তাতে অনাকাঙ্ক্ষিত। তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো। মিতুল হাঁটতে হাঁটতে জানালার পাশে রাখা একটা আরাম কেদারায় গিয়ে বসলো। বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে সিগারেটের টান দিতে লাগলো। আকাশের দিকে আর একবারও তাকালো না। তার ভাবভঙ্গিতে স্পষ্ট বোঝা যাচ্ছে আকাশের উপস্থিতি তার কাছে শূন্য। আকাশ ধীরে ধীরে পালঙ্কের কাছে গিয়ে বসলো, নিজের অসাধ্য ঢাকতে। তার মানে তুমি চাও আমরা আলাদা থাকি? স্পষ্ট করে তো বললামই, আমার জীবনে তোমার মতো পুচকের কোনো জায়গা নেই। বিরক্ত করবে না, আমি একা থাকতে অভ্যস্ত। আর সত্যি বলতে কি, আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকেই ভালোবাসি। বাবার চাপে পড়ে এই বিয়েটাতে রাজি হয়েছি। আকাশের সারা শরীর যেন হিম হয়ে গেল। বয়ফ্রেন্ডের কথা শুনে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। তার স্বপ্নগুলো যেন এক মুহূর্তেই কাছের টুকরোর মতো ভেঙে গেল। সে আর কথা বলার মতো শক্তি পেল না। আকাশ খুব নিচু স্বরে নিজের মনেই যেন বলল, বয়ফ্রেন্ড?
মিতুল কোনো উত্তর দিল না, শুধু সিগারেটের ধোঁয়া ছাড়তে লাগলো। আকাশ আর মিতুলের দিকে তাকালো না। সে ধীর পায়ে উঠে গিয়ে ঘরের অন্য প্রান্তে একটা ছোট সোফার মতো জায়গায় গিয়ে শুয়ে পড়ল। তার পিঠ মিতুলের দিকে ঘোরানো, তার কাঁধ দুটো কাঁপছে। বাসর ঘরের ফুলগুলো যেন উপহাস করছিল তাদের এই অপ্রত্যাশিত তিক্ত বন্ধনকে। ঘরে বাতাসে শুধু সিগারেটের তীব্র গন্ধ আর দুটি অসম বয়সের মানুষের চাপা দীর্ঘশ্বাস ভাসছিল। নীরবতা আবার ফিরে এলো, যা আগের চেয়েও ভারী আর অস্বস্তিকর। বিয়ের পর কয়দিন এইভাবেই চলল। মিতুল তার মন মতো চলতে লাগলো। আকাশমা এটা সেটা বলতে চাইলো, আকাশ তাকে থামিয়ে রাখলো, কারণ এটা সত্যি, এটাও যে আকাশ তাকে ভালোবাসে। আকাশ তাই সময় নিচ্ছে, যদি মিতুল ফিরে আসে। বাসর রাতে এক সপ্তাহ পর মিতুল আর আকাশের ঘরে সকালে স্নিগ্ধ আলো জানালা দিয়ে ঘরে এসে পড়েছে। মিতুল খাটের এক কোণে বসে নিজের ল্যাপটপে কি যেন দেখছে। তার মুখে বিরক্তি আর গভীর মনোযোগ। তার চুলের বাঁধন আলুথালু, পরনে একটি ঢিলেঢালা টি শার্ট। ঘরের অনুপ্রান্তে আকাশ মেঝেতে মাদুর পেতে শুয়ে আছে। সে এক মনে একটা বই পড়ছে, কিন্তু মাঝে মাঝে আর চোখে মিতুলের দিকে তাকাচ্ছে। ঘরে এক চাপা নীরবতা, যা স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে দুজনের মধ্যে কত বিশাল দূরত্ব বেড়ে গেছে। মিতুল, তোমার চা লাগবে? আমি বানিয়ে দেই। মিতুল কোনো উত্তর দিল না, ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। মিতুল, শুনছো? চা খাবে? না, আমার কিছু লাগবে না, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। একা তো আছোই, আমি তো কিছু বলছি না। এই যে তুমি এখানে বসে আছো, এটাই আমার একা থাকার পথে বাধা। তোমার অস্তিত্বই আমার বিরক্তির কারণ, বোঝো না? আকাশের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে চোখ নিচু করে বইয়ের দিকে তাকালো, কিন্তু তার মনোযোগ নেই। মিতুল আবার ল্যাপটপে মনোযোগী হলো। হঠাৎ তার ফোন বেজে উঠল। হ্যালো জিমি, কেমন আছো? স্ক্রিনে ভেসে উঠল জিমি। মিতুলের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। আকাশের চোখ দুটো ফোনের দিকে গেল। তার মন খারাপ হয়ে গেল। সে শুনতে পাচ্ছে মিতুলের হাসির শব্দ। কি বলছো? অসুস্থ ছিলে তাই বুঝি? এতদিন আমার খোঁজ নাওনি? আমি তো ভাবলাম ভুলেই গেলে। আচ্ছা, কি করছো এখন? আকাশ উঠে বসলো। তার অস্বস্তি স্পষ্ট। সে বারবার মিতুলের দিকে তাকাচ্ছে। মিতুল আকাশের দিকে এক ঝলক তাকায়, তারপর আবার ফোনে মনোযোগী হয়, যেন আকাশ অদৃশ্য। কি, কাল দেখা করবে? কোথায়? ক্যাফেতে? হ্যাঁ হ্যাঁ, যাব, অবশ্যই যাব। আমি তো কবে থেকে অপেক্ষা করছি তোমার জন্য। আচ্ছা, তাহলে কাল দেখা হচ্ছে। বাই, লাভ ইউ। মিতুল ফোন রেখে দিল। তার মুখে এক ঝলমলে হাসি। সে ল্যাপটপ বন্ধ করে আকাশ দেখতে পাবে এমনভাবে হাসতে লাগলো। আকাশের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। লাভ ইউ কথাটা তার কানে বাজছে। জিমিকে? তাতে তোমার কি? সে আমার জীবনের অংশ, তোমার নয়। আমি তোমার স্বামী, আমার জানার অধিকার আছে। স্বামী? হ্যাঁ, তোমার যদি স্বামী হওয়ার ন্যূনতম যোগ্যতা থাকতো তাহলে এমন কথা বলতে না। সে আমার প্রাক্তন প্রেমিক, অথবা হয়তো প্রাক্তন নয়, বর্তমানও হতে পারে। সে আমাকে ভালোবাসে, তোমার মতো জোর করে বিয়ে করেনি। আকাশের বুকটা ভেঙে যাওয়ার উপক্রম হলো। এই অপমান তার সহ্য হচ্ছিল না। তোমার বাবার সাথে কথা বলবো, তিনি তো এসব। বাবা? বাবার কথা বলবে? বাবা আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দিয়েছেন, এটাই কি যথেষ্ট নয়? তিনি আমার সুখের কথা ভাবলে এমনটা করতেন না। সুতরাং বাবার কাছে নালিশ করার চেষ্টা করবে না। তার আগেই আমি এমন কিছু করব যে তোমার বংশের মুখে চুনকালি পড়বে। মিতুল উঠে দাঁড়ালো। সে আয়নার সামনে গিয়ে চুল বাঁধতে শুরু করলো। তুমি কাল ওর সাথে দেখা করতে যাবে? হ্যাঁ যাব, তাতে কি? তোমার কি করার আছে? তুমি তো একজন পুচকে ছেলে, আমার ব্যক্তিগত জীবনে নাক গলানোর কোনো অধিকার তোমার নেই। কিন্তু মিতুল, আমরা বিবাহিত, সমাজের একটা ব্যাপার আছে। সমাজ? সমাজকে আমি থোড়াই কেয়ার করি? আমার জীবন আমার, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি, ব্যাস। আকাশ দীর্ঘশ্বাস পেল। সে বুঝতে পারছে মিতুলের মেজাজ নিয়ন্ত্রণ করা অসম্ভব, তবু তার মনে এক অদ্ভুত টান কাজ করছে। সে চায় না মিতুল এভাবে ভুল পথে যাক। পরের দিন সকালে আকাশে মা রান্নাঘরে কিছু বানাচ্ছেন। আকাশ সেখানে গিয়ে বসলো, মুখটা ভার করে। মা? কিরে বাবা, মুখটা এমন কালো কেন? বৌমা কি এখনো বিরক্ত করছে? মা, ও কাল ওর এক বন্ধুর সাথে দেখা করতে যাবে। আমাকে বলল তার নাকি বয়ফ্রেন্ড।
আকাশের মা অবাক হয়ে গেলেন। তার হাতে থাকা বাটিটা কাঁপুনি দিয়ে উঠল। কি বলছিস রে বাবা, এটা কি করে সম্ভব বিয়ের পর? আমি জানি না মা, ও আমাকে স্পষ্ট বলে দিল ও নাকি তাকেই ভালোবাসে। বাবার জোড়াজুড়িতে এই বিয়েতে বসেছে। হায় রে কপাল, আমার ছেলের কপালে কি লেখা ছিল? তা তুই কিছু বললি না? কি বলবো মা, ও তো কোনো কথাই শুনতে চায় না। ও শুধু আমাকে তাচ্ছিল্য করে, বলে আমি নাকি জুনিয়র পুচকে। আকাশের মা আকাশের কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। মন খারাপ করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। মেয়েটা একটু বেশি আধুনিক, সময়তে দেখবি ঠিক মানিয়ে নেবে। তুই ওর সাথে খারাপ ব্যবহার করিস না, বরং ওকে বোঝার চেষ্টা কর। ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। আকাশের মায়ের কথাগুলো আকাশের মনে প্রভাব ফেল। সে ভাবল হয়তো মা ঠিকই বলেছে, ভালোবাসা দিয়ে মিতুলকে জয় করতে হবে। বিকেলে মিতুল বের হওয়ার জন্য প্রস্তুত। সে একটা আধুনিক পোশাক পরেছে, চুল খুলে রেখেছে। আকাশ তাকে দেখছে। কোথায় যাচ্ছ? মিতুল আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক লাগাতে লাগাতে বলল, যেখানে মন চায়। তোমাকে বলে যেতে হবে নাকি? না মানে একা যাবে? আমি কি সাথে যাব? তুমি? হ্যাঁ, আমার বন্ধুদের সামনে আমার জুনিয়র স্বামীকে পরিচয় করাবো? আমি পাগল নাকি? তুমি ঘরে থাকো, তোমার মতো বোকা ছেলেদের বাইরে গিয়ে কোনো লাভ নেই। আমি কিন্তু মোটেও বোকা নই। আমি আমার ব্যবসাটা নিয়ে অনেক কিছু ভাবছি। কিসের ব্যবসা? তোমার বাবা তো বললেন তুমি সবে কলেজ শেষ করেছো, এত অল্প বয়সে কিসের ব্যবসা করবে? বাচ্চাদের খেলনা নাকি? আকাশ চুপ হয়ে গেল। মিতুলের প্রতিটি কথাই যেন অপমান লুকিয়ে আছে। মিতুল ব্যাগ নিয়ে দরজা খুলল। কখন ফিরবে? যখন মন চাইবে, তোমার জানার দরকার নেই। মিতুল ঘর থেকে বেরিয়ে গেল। আকাশ হতাশ হয়ে খাটে বসে পড়ল। তার মন খারাপ হলো, কিন্তু তার মনে হলো মিতুলকে বোঝার চেষ্টা করতে হবে। সে মিতুলের মেজাজ নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে বরং তাকে বোঝার চেষ্টা করবে। আকাশের বন্ধুরা সন্ধ্যাবেলায় তাদের বাড়িতে এলো। তারা আকাশকে মনমরা দেখে তাকে নিয়ে ঠাট্টা করতে লাগলো। কিরে আকাশ, কি খবর? বাসন নাকি জমলো না? চুপ কর তোরা। কেন রে? ভাবি নাকি বড্ড রাগি শুনেছি, তোর মাকে নাকি। এই কি বলছিস এসব? আমার বউকে নিয়ে কোনো খারাপ কথা বলবি না। ও বাবা, একদিনে এত দরদ? কি হয়েছে রে তোর? বউ কি জাদু করেছে নাকি? তোরা বুঝবি না। আমরা বুঝবো না? আরে তুই তো সেই ছেলে যে কোনো মেয়েকেই পাত্তা দিতি না। আর এখন কি হয়েছে রে আকাশ? সত্যি করে বলতো। সে অন্যরকম। আর আমি ওকে বোঝার চেষ্টা করছি। বোঝার চেষ্টা করছিস? আরে বাবা, এসব বোঝার বিষয় নয়, এনজয় করার বিষয়। ভাবি তো দেখছি পুরো তোর মাথায় ঘুরিয়ে দিয়েছে। আকাশ হাসলো। তার মন কিছুটা ভালো হলো। মিতুলের প্রতি তার টানটা হয়তো ভালোবাসা। পরের দিন সকালে মিতুল তখনও ঘুমাচ্ছে। আকাশ উঠে পড়েছে। সে ধীর পায়ে রান্নাঘরে গেল। কি রে বাবা, আজ এত সকালে উঠেছিস? হ্যাঁ মা, ভাবলাম চা নাস্তাটা আমিই বানাই। তুই কি বলছিস? কখনো বানিয়েছিস যে আজ বানাবি? মিতুল, ও হয়তো আমার হাতে বানানো চা পছন্দ করবে। আকাশের মা হাসলেন। ছেলের এই পরিবর্তন তাকে অবাক করলো। আকাশ মিতুলের পছন্দের চা বানানোর চেষ্টা করলো। তার জন্য পাউরুটি টোস্ট করলো। মিতুল ঘুম থেকে উঠল। সে চোখ কসলাতে কসলাতে দেখে আকাশ টেবিলে চা আর নাস্তা নিয়ে বসে আছে। কি করছো তুমি? চা আর নাস্তা বানিয়েছি তোমার জন্য। কেন? তোমার মতলবটা কি? কোনো মতলব নেই, এমনি খাও। মিতুল টেবিলে এসে বসলো। চায়ের কাপ হাতে নিল। প্রথম চুমুক দিতে তার চোখ বড় হয়ে গেল। ওয়াও, চাটা তো দারুণ হয়েছে। তুমি বানিয়েছো? হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে শুনে ভালো লাগলো। মিতুল আকাশের দিকে তাকালো। প্রথমবারের মতো তার মুখে বিরক্তির বদলে একটু মুগ্ধতা উকি দিচ্ছে। হ্যাঁ হয়েছে, ভালোই হয়েছে। আকাশের মুখে হাসি ফুটে উঠল। মিতুলের কাছ থেকে প্রশংসা পেয়ে সে যেন চাঁদ হাতে পেল। এভাবেই এই ছোট ছোট খুনসুটি চলতে থাকে তাদের মাঝে। সুন্দর সেই মুহূর্তগুলোই তাদের সম্পর্কে বরফ গলাতে শুরু করেছে। তাদের মধ্যে ছোট ছোট কথা কাটাকাটি হয়, যা মাঝে মাঝে দুজনের মন ভালো করে দেয়। আকাশের ধৈর্য আর মিতুলের কটু কথার মাঝে যেন এক নতুন সম্পর্কের বীজ অঙ্কুরিত হতে থাকে। দুদিন পর টেবিল ল্যাম্পের আবছা আলোয় ঘরটা স্পষ্ট। মিতুল বিছানায় অর্ধশায়িত, হাতে একটি পুরনো ছবিটি জিমির। মিতুলের চোখ জলে ভেজা, তার নিঃশ্বাস ভারী।
তার পাশে একটা মদের বোতল আর গ্লাস। সে বিড়বিড় করে কিছু বলছে। জিমি, কেন তুমি আসোনি? কেন আমাকে একা ফেলে গেলে? আমি যে শুধু তোমাকেই ভালোবাসি, শুধু তোমাকেই। মিতুল ছবিটা বুকের কাছে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। তার নেশাগ্রস্ত শরীর এলিয়ে পড়ে বিছানায়। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। ছবিটা তার হাতের মুঠোয় ধরা। কিছুক্ষণ পর দরজা খোলার মৃদু শব্দ হয়। আকাশ ঘরে প্রবেশ করে। সে বাইরে থেকে ফিরেছে, হয়তো কোনো বন্ধুর বাসা থেকে। ঘরে ঢুকে সে দেখে আবচালোয় মিতুল বিছানায় পড়ে আছে। তার হাতে একটি ছবি। কাছে গিয়ে আকাশ ছবিটা দেখে। জিমি মুখোবই স্পষ্ট হয়ে ওঠে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে। মিতুলের মুখে লেগে থাকা অশ্রুর দাগ দেখে তার মনটা কেমন যেন করে ওঠে। তার রাগ হয় না, বরং অদ্ভুত এক সহানুভূতি অনুভব করে। বেচারি, কত কষ্ট করে ওর মনে। আকাশ মিতুলের হাত থেকে আলতো করে ছবিটা সরিয়ে নেয়। মিতুলের কপাল থেকে সরে যাওয়া চুলগুলো ঠিকঠাক করে দেয়। এরপর সাবধানে তাকে বিছানায় শুয়ে দেয়। গায়ে কম্বল টেনে দেয়। মিতুল ঘুমের ঘরে পাশ ফিরে শুয়ে পড়ে। আকাশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। তারপর চুপচাপ নিচের মাদুরে গিয়ে শুয়ে পড়ে। তবে তার চোখে ঘুম নেই। মিতুলের প্রতি তার এক অদ্ভুত টান যেন আরও গভীর হচ্ছে। সে বুঝতে পারে এ মেয়েটা যতটা কঠিন সেজে থাকে, ভেতরে ততটা নয়। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে ওঠে। মিতুল তখনও ঘুমাচ্ছে। আকাশের ফোন বেজে ওঠে। তার বন্ধু রনি ফোন করেছে। হ্যালো রনি। কি রে, ঘুমাচ্ছিস এখনো? বাসর রাত তো 1 সপ্তাহ পার হলো, নাকি ভাবি ঘুমাতে দিচ্ছে না? ধুর, কী সব বলিস? কি চাস বল। আরে বাবা শোন, তোর জন্য একটা খবর আছে। শালার জিমি, তোর ভাবি সেই এক্স বয়ফ্রেন্ড। জিমি, কি হয়েছে ওর? ওর বাবা নাকি অসুস্থ ছিল, হাসপাতালে ছিল এতদিন, তাই জিমি তোর বউয়ের সাথে যোগাযোগ করতে পারেনি। এখন নাকি সুস্থ হয়ে গেছে। আর জিমি তো মহা খুশ। সে নাকি মনে প্রাণে এখনো তোর বউকেই ভালোবাসে। তোকে নাকি এবার সে উচিত শিক্ষা দিবে। আকাশের বুকটা ধক করে ওঠে। জিমি এখনও মিতুলকে ভালোবাসে, আর মিতুলও। তার মনে পড়ে গত রাতে মিতুলের কান্নার লাভ ইউ বলার কথা। তুই এসব খবর কোথায় পেলি? আরে বাবা, জিমি নিজেই তার বন্ধুদের কাছে ঢাকঢোল পিটিয়ে বেড়াচ্ছে। সে নাকি খুব শীঘ্রই তোর বউকে বিয়ে করবে। তোর কপালটা ভালো না রে দোস্ত, কি একটা ঝামেলায় পড়লি। আকাশ ফোন রেখে দেয়। তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। জিমিকে নিয়ে এসে কি করবে? মিতুলকে কি করে বোঝাবে? সে চিন্তিত মুখে মিতুলের দিকে তাকায়। কিছুক্ষণ পর মিতুলের ফোন বেজে ওঠে। মিতুল ধরফড় করে উঠে বসে। ফোনটা হাতে নিতেই স্ক্রিনে জিমি ভেসে ওঠে। মিতুলের মুখটা মুহূর্তেই উজ্জ্বল হয়ে ওঠে। জিমি, আমি তো ভেবেছিলাম তুমি ভুলেই গেছো। আকাশ পাশ থেকে সব শুনছে। তার মন খারাপ হচ্ছে। আরে মিতুল, কি যে বলো! তোমাকে আমি বলতে পারি, আমার বাবা অসুস্থ ছিল গো, হাসপাতালে ভর্তি ছিল, তাই একদম খোঁজ নিতে পারিনি। বিশ্বাস করো, আমি সারাক্ষণ তোমার কথাই ভেবেছি। সে তো কবেই বলেছো, তারপর যে আর খোঁজ নেই। বাবা তখনও পুরোপুরি ভালো হয়নি, আমার মাথা ঠিক ছিল না তাই। সত্যি বলছো? আমার তো মনে হয়েছিল তুমি আর কখনো ফোন করবে না। আরে বাবা, কি যে বলো তুমি! আমি তোমাকে এখনো ভালোবাসি। বিশ্বাস করো, আমার বাবা সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। এখন সব ঠিকঠাক। আমি খুব শীঘ্রই তোমাকে বিয়ে করব। তোমার এই বিষয়টা একটা তো দুর্ঘটনা মাত্র। মিতুলের চোখে মুখে আনন্দ ছিল। সে আকাশের দিকে এক ঝলক তাকায়। তারপর ঠোঁটে হাসি নিয়ে আবার ফোনে মনোযোগী হয়। জিমি, আমি কি বলবো বুঝতে পারছি না। সত্যি তুমি আমার জন্য অপেক্ষা করছো? শুনে আমি কি যে খুশি হয়েছি। আমিও তোমাকে ভালোবাসি। আকাশের মাথা নিচু হয়ে যায়। আমিও তোমাকে ভালোবাসি। এই কথাটা তার বুকে যেন ছুরি বসিয়ে দেয়। সে উঠে বসে। মিতুল, ওর সাথে কথা বলা বন্ধ করো। মিতুল ফোন থেকে চোখ না তুলেই আকাশের দিকে এক ঝলক তাকায়। তুমি চুপ করো, এখানে তোমার কোনো কথা বলার অধিকার নেই। অধিকার আছে, আমি তোমার স্বামী। মিতুল ফোনে জিমির সাথে কথা বলতে বলতে আকাশকে ইশারা করে চুপ করতে বলল। হ্যাঁ জিমি, বলো। না, কেউ বিরক্ত করছে না, তুমি বলো। আকাশ হতাশ হয়ে যায়। মিতুল তাকে পাত্তাই দিচ্ছে না। কয়েকদিন পর আকাশ মিতুলকে বোঝানোর চেষ্টা করছে। মিতুল, তুমি কেন জিমিকে নিয়ে এত পাগলামি করছো? ও তোমার জীবন নষ্ট করে দেবে। আমার জীবন নষ্ট হোক বা না হোক তাতে তোমার কি? তুমি আমার জীবনে নাক গলাচ্ছ কেন?
আমি তোমাকে ভালোবেসে ফেলেছি বিতুল। আমি চাই না তুমি ভুল করো। ভালোবাসা? তুমি জানো ভালোবাসা কি? ভালোবাসা মানে জিমি। ভালোবাসা মানে নিজের স্বাধীন ইচ্ছে। তোমার মতো একজন সহজ সরল বোকা ছেলের সাথে প্রেম করা যায় না। আমি বোকা নই, আর আমি তোমাকে হারাতে চাই না। মিতুল এবার সিগারেট ধরিয়ে বলল, আমি তোমার নই, আর কখনো তোমার হব না। তুমি আমাকে বোঝাতে এসো না। আকাশ মিতুলের হাত থেকে সিগারেটটা কেড়ে নিতে চাইল। এই নোংরা জিনিসটা তুমি কেন খাও? এটা শরীরের জন্য ক্ষতিকর। মিতুল আকাশের হাত থেকে সিগারেটটা ছিনিয়ে নিয়ে বলে, তোমার কি? আমার শরীর আমার ব্যাপার। তুমি কে আমাকে এসব বলার? যাও নিজের কাজ করো, আমাকে একা থাকতে দাও। আকাশ হতাশ হয়ে বসে পড়ে। সে দেখে মিতুল ড্রয়ার খুলে আরও একটি সিগারেটের প্যাকেট বের করছে। তার মানে এটা লুকানো ছিল। ওহ, লুকোচুরি। পরের দিন সকালে মিতুল বাথরুমে। আকাশ তার ঘর পরিষ্কার করছিল। হঠাৎ তার চোখে পড়ল মিতুলের বালিশের নিচে। সেখানে একটা সিগারেটের প্যাকেট লুকানো। আকাশের ঠোঁটে হাসি ফুটল। সে প্যাকেটটা নিয়ে জানালার বাইরে ছুঁড়ে ফেলে দিল। মিতুল বাথরুম থেকে বেরিয়ে এলো। সে তার বালিশের নিচে হাতড়াতে লাগলো। আমার সিগারেটটা কোথায় গেল? কিসের সিগারেট? এই যে বালিশের নিচে রেখেছিলাম, তুমি সরিয়েছো তাই না? আমি কেন সরাবো? তোমার জিনিস তুমি যেখানে রেখেছো সেখানেই থাকবে। মিথ্যা বলছো। তুমি ছাড়া আর কে সরাবে? আমার জিনিসপত্র নাড়াচাড়া করার সাহস কে দিয়েছে তোমাকে? হয়তো ইঁদুর নিয়ে গেছে। ইঁদুর? তুমি আমাকে ইঁদুর বলছো? তুমি তুমি একটা অসভ্য। আকাশ মিতুলের রাগে মুখ দেখে হেসে উঠল। মিতুল যতই রাগ দেখাক, সে যেন আকাশের এই দিকটা ভালোবেসে ফেলেছে। তারা দুজনেই একে অপরের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে অদ্ভুত এক টানাপোড়েনে। কিন্তু কেউ যেন স্বীকার করছে না। আকাশ তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, রনি আর অন্যান্য বন্ধুরা। রনি আকাশকে কোনোই দিয়ে গুতা দিয়ে বলল, কিরে দোস্ত, কি খবর? বউকে এখনো তোর উপর অত্যাচার চালাচ্ছে? চুপ কর তোরা। সে কোনো অত্যাচার চালাচ্ছে না। আরে বাবা, তুই তো দেখি পুরো বউ পাগল হয়ে গেছিস। কি করেছে ভাবি? তোর মাথাটা পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে? ঘুরিয়ে দিক, তোমাদের কি? আমাদের কিছু না, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে ভাবি তোর সব সিক্রেট লুকানোর বুদ্ধি বের করে ফেলেছে। তোর মুখ কেমন যেন অসহায়ত্ব। আকাশ অবাক হয়ে রনির দিকে তাকায়। তোরা কি করে জানিস? আরে বাবা, তোকে আর জানতে হয়? আমরা তো সবাই বুঝি। সেদিন তোর বউ যখন জিমিকে নিয়ে বেরিয়ে গেল, তোর মুখটা দেখার মতো ছিল। ধুর, তোদের এসব ফালতু কথা ছাড়। ফালতু কথা? আরে ভালোবাসা এমনই হয় রে দোস্ত, দেখবি একদিন তুই নিজের পা টিপে দিবি। আকাশ আসে, সে জানে তার বন্ধুরা ঠাট্টা করছে, কিন্তু তাদের কথাই একটা সত্যতা আছে। মিতুলের প্রতি তার দুর্বলতা স্পষ্ট। আকাশ বাড়ি ফিরে দেখে মিতুল ঘরে বসে জিমির সাথে ফোনে কথা বলছে। হ্যাঁ জিমি, তুমি যখন আসবে আমরা সেদিন বাইরে কোথাও যাব। আমার এই বোকা স্বামীটা কিচ্ছু বুঝবে না। আকাশ ঘরের দরজায় দাঁড়িয়েছিল। সে সব শুনেছে। মিতুল তাকে দেখো না দেখার ভান করলো। মিতুল, তুমি এভাবে কেন করছো? আমাকে কেন কষ্ট দিচ্ছ? কষ্ট? তুমি কষ্ট পাচ্ছ? আমার কথা ভাবো। আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছো তোমরা। আমি যাকে ভালোবাসি তাকে ছেড়ে আমাকে তোমার সাথে থাকতে হচ্ছে। এটা কি কষ্ট নয়? কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতে শুরু করেছি। আমি চেষ্টা করছি তোমাকে খুশি করতে। তোমার ভালোবাসা? তোমার মতো ছোট ছেলের ভালোবাসা আমি চাই না। তুমি আমাকে বোঝাতে এসো না। মিতুল তার একটা পুরনো ছবি আঁকার খাতা বের করলো। জিমিকে নিয়ে সে কি কি ছবি আঁকবে সেটার পরিকল্পনা করছে। আকাশ দেখছে, তার মনে পড়ে তার মায়ের কথা, ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। সেভাবে মিতুলের হয়তো আরও বেশি বোঝার চেষ্টা করতে হবে। এই লুকোচুরি আর ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে হয়তো একদিন মিতুল তার ভালোবাসা বুঝবে। সে মিতুলের মেজাজ নিয়ন্ত্রণ করে না, বরং তাকে বোঝার চেষ্টা করে। আকাশ তার ফোনে কিছু সার্চ করছে। সে ভীষণ চিন্তিত। জিমির নাম লিখে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুঁজছে। কিছুক্ষণ পর সে মিতুলের ঘরের দিকে তাকালো। মিতুল এখনও ঘুমাচ্ছে। আকাশ খুব সাবধানে কিচেনে যায়। কি করে বোঝাই মিতুলকে যে জিমি ঠিক লোক নয়? আগে তার খবর নিতে হবে। আকাশ ফ্রিজ খুলে দেখে মিতুলের পছন্দের কিছু সবজি আর ডিম দেখে তার মনে একটা আইডিয়া আসে। সে দ্রুত হাতে নাস্তা বানাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ডিম টোস্ট আর সবজির একটা সালাদ বানিয়ে ফেলে। মিতুলকে চমকে দেওয়ার জন্য সে ট্রেতে সাজিয়ে নিয়ে যায়। মিতুল ঘুম থেকে উঠে চোখ খুলতে দেখে আকাশ তার বিছানার পাশে দাঁড়িয়ে ট্রে হাতে।
মিতুল ঘুমজনক কণ্ঠে বিরক্ত হয়ে বলে। কি কি চাই? এত সকালে কেন বিরক্ত করছো? বিরক্ত করছি না, তোমার জন্য নাস্তা এনেছি, ডিম, টোস্ট আর তোমার পছন্দের সবজি সালাদ। মিতুল অবাক হয়ে ট্রের দিকে তাকায়। তার মুখে বিরক্তি থাকলেও তার চোখ দুটোতে এক ঝলক বিস্ময় খেলা করে। হঠাৎ এত খাতির, মতলবটা কি? কোনো মতলব নেই, এমনি খাও, ঠান্ডা হয়ে যাবে। মিতুল আলতো করে ট্রেটা নেয়। সে কাঁটা চামচ দিয়ে টোস্টে একটা কামড় দেয়। তার চোখে মুখে একটা মৃদু সন্তুষ্টি ফুটে ওঠে, যদিও সে তা প্রকাশ করতে চায় না। খারাপ হয়নি। তোমার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আকাশ হাসে। মিতুল মনে মনে খুশি হলেও মুখে গম্ভীর ভাব ধরে রাখে। সে চায় না আকাশ বুঝতে পারুক সে যে খুশি হয়েছে। সে নাস্তা শেষ করতে থাকে। কয়েক ঘন্টা পর মিতুল তার ল্যাপটপে কাজ করছে। আকাশ তার পাশে এসে বসে। মিতুল, তোমার কি কোনো গান শুনতে ইচ্ছে করছে? আমি বাজাই। না, আমার কাজের সময় গান শোনার অভ্যাস নেই। আকাশ মোবাইলে একটা গান প্লে করে। মিতুলের প্রিয় বাংলা রোমান্টিক গান। এই গানটা তোমার খুব পছন্দের, আমি জানি। মিতুল প্রথমে বিরক্ত হলো। গানের সুর তার কানে যেতেই তার কাজ করার গতি কমে আসে। সে একবার আকাশের দিকে তাকায়, তারপর আবার ল্যাপটপের দিকে ফিরে। তার মুখে একটা চাপা হাসি খেলে যায়। আকাশ সেটা খেয়াল করে। গানের সুর মিতুলের অবচেতন মনে এক অদ্ভুত ভালো লাগা সৃষ্টি করছে, যা সে নিজেই বুঝতে পারছে না। পরের দিন সকালে মিতুল তার ল্যাপটপে বসে কি যেন কাজ করছে। আকাশ তার পাশে বসে একটা বই পড়ছে। ঘরের পরিবেশটা আগের চেয়ে কিছুটা স্বাভাবিক। মিতুলের মুখে মাঝে মাঝে বিরক্তি থাকলেও আকাশের প্রতি তার আগের মতো তীব্র ঘৃণা নেই। এখন তাদের মধ্যে মাঝে মাঝে দু একটা সাধারণ কথা বিনিময়ও হয়। সম্পর্ক কিছুটা স্বাভাবিক, হয়তো দম্পতির মতো না, তবে তারা অনেকটাই বন্ধুর মতো হয়ে গেছে। মিতুল, আজ দুপুরে কি খাবে? আমি কিছু বানাবো ভাবছিলাম। যা ইচ্ছা, আমার কোনো বাছবিচার নেই। তোমার তো চিংড়ি ভর্তা খুব পছন্দ না? আজ বানাবো। মিতুল এক সেকেন্ডের জন্য আকাশের দিকে তাকায়। তার ঠোঁটে একটা মৃদু হাসি ফুটে ওঠে, যা সে দ্রুত লুকিয়ে ফেলে। আকাশকে বুঝতে দিতে চায় না। বানাতে পারো, যদি বানাতে পারো আর কি। আকাশ হাসে। সে জানে মিতুলের এই যদি পারো মানেই হ্যাঁ, বানাও। এমন সময় কলিং বেলের শব্দ হয়। আকাশ উঠে দরজা খুলতে যায়। মিতুল ভুর কুচকে ভাবে কে আসতে পারে। আকাশ দরজা খুলে। দরজায় দাঁড়িয়ে আছে জিমি। তার মুখে আত্মবিশ্বাসী হাসি। জিমি একজন স্মার্ট আধুনিক যুবক, যার পোশাকে আভিজাত্যের ছাপ। আকাশ তাকে দেখে প্রথমে একটু অবাক হয়, তারপর নিজের মনকে শক্ত করে। সে জানে খারাপ হলেও তাকে এখন শক্ত থাকতে হবে। আকাশের মা পাশের রুম থেকে চেঁচায়, কে এলো বাবা আকাশ? আকাশ মনে মনে ভাবে মা জানলে সব সর্বনাশ হবে, তাই সে তার মাকে বুঝ দেওয়ার জন্য বলে, কেউ না মা, আমার এক স্টাফ। আমি আসবো? আরে না না, আসতে হবে না, আমি আর মিতুল দেখছি। আচ্ছা ঠিক আছে। আকাশ জিমিকে ভেতরে আনে, আস্তে করে বলে, আসুন। তো তুমিই আকাশ, মিতুলের স্বামী? আমি জিমি। হ্যাঁ, ভেতরে আসুন। আকাশ জিমিকে ভেতরে আসতে দেয়। জিমি ঘরে ঢুকে মিতুলকে দেখতে পায়। মিতুল জিমিকে দেখে যেন পাথর হয়ে যায়। তার চোখে অবিশ্বাস আর বিস্ময়। সে বিশ্বাসই করতে পারছে না আকাশ তার সামনে। জিমি, তুমি তুমি এখানে কি করছো? কেন, তুমি আমাকে দেখে খুশি হওনি? খুশি, কিন্তু তুমি এখানে কি করে এলে? তুমি তো... তোমার স্বামী আমাকে এখানে নিয়ে এসেছে। মিতুল আকাশের দিকে বিস্ময় নিয়ে তাকায়। তার চোখে প্রশ্ন। আকাশ চুপ করে থাকে। মিতুল আকাশের দিকে রেখে তাকিয়ে জিজ্ঞেস করে, এ কি বলছো জিমি? ও ও তোমাকে এনেছে কেন? হ্যাঁ মিতুল, আমি ওকে ডেকেছি তোমার জন্য। আমার জন্য? তুমি পাগল হয়ে গেছো? কেন ডেকেছো ওকে? তুমি ওকে এত ভালোবাসো, এত চাও, তাই ভাবলাম হয়তো ওর সাথে দেখা হলে তুমি খুশি হবে। মিতুল প্রথমে হতবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। তারপর তার মুখে একটা বিশাল হাসি ফুটে ওঠে। জিমিকে কাছে পেতে তার চোখ দুটো যেন ঝলমল করে ওঠে। সে মুহূর্তে ভুলে যায় আকাশের প্রতি তার সমস্ত বিরক্তি। সে আকাশের দিকে একটা অবকার দৃষ্টি ফেলে জিমির হাত ধরে, জিমি, সত্যি তুমি এসেছো? আমি বিশ্বাস করতে পারছি না। চলো আমরা এখান থেকে বের হই। এই বিরক্তিকর জায়গায় আর এক মুহূর্ত থাকতে চাই না। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি এতদিন শুধু তোমার অপেক্ষা করেছি জানো।
জিমি মিতুলের হাত ধরে আকাশের দিকে তাকিয়ে ব্যাংকের হাসি হেসে বলে, চলো ডার্লিং, আমরা তো অনেক দিন পর দেখা করছি, একটা লং ড্রাইভ দিলে কেমন হয়? দারুণ আইডিয়া, চলো এক্ষুনি চলো। মিতুল ব্যাগটা হাতে নিয়ে জিমির হাত ধরে দরজা দিয়ে বেরিয়ে যেতে উদ্যত হয়। আকাশ নির্বাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, তার চোখ ছলছল করছে। সে বুঝতে পারে মিতুল তাকে কতটা তুচ্ছ মনে করে। তার বুকে যেন হাজারটা কাঁটা বিঁধে যাচ্ছে। সে মিতুলকে থামাতে গিয়েও থামাতে পায় না। মিতুল এক মুহূর্তের জন্য থামে না। জিমির হাত ধরে সে বেরিয়ে যায়। দরজাটা সশব্দে বন্ধ হয়ে যায়। আকাশ একা দাঁড়িয়ে থাকে ঘরে। তার চোখে জল, তার সমস্ত কষ্ট যেন এক মুহূর্তে বাঁধ ভেঙে বেরিয়ে আসে। সে ভেঙে পড়ে, কান্না করতে থাকে। তার দুপাশে সাজানো ফুলগুলো যেন তার এই ব্যর্থ ভালোবাসাকে উপহাস করছে। মিতুল আর জিমি গাড়িতে বসে আছে। প্রথম দিকে মিতুল খুব খুশি ছিল, কিন্তু জিমির আচরণে ধীরে ধীরে পরিবর্তন আসছে। জিমি ফোনে তার বন্ধুদের সাথে কথা বলছে। এতদিন পর মিতুলকে পেয়ে যেন তার মিতুলকে নিয়ে ব্যস্ত থাকার কথা, সেখানে সে যেন মিতুলকে চোখেই দেখতে পাচ্ছে না। মিতুল একটু বিরক্ত হচ্ছে। আরে পেয়ে গেছি রে, সেই পুরনো মিতুল। আমার কথায় এখনো পাগল। কি ভাবলি আমি ওকে ভুলে গেছি নাকি? আমি তো ওকে দিয়ে যা খুশি করতে পারি। মিতুল একটু অবাক হয়ে জিমির দিকে তাকায়। তার হাসি মিলিয়ে যায়। জিমির কথায় যেন সে অন্যরকম সুর। এসব কি বলছে জিমি ওকে নিয়ে? জিমি তুমি কি বলছো? জিমি ফোনে কথা বলতে বলতে মিতুলকে হাত দিয়ে সরিয়ে দেয়। আরে বাবা দাঁড়াও তো, কথা শেষ হয়নি এখনো। শোন, তোরা চলে আয়, নাইট ক্লাবে যাব। আমি মিতুলকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, আমার বউয়ের মতো দেখতে, তাই বলে কি? হা হা হা। মিতুল স্তম্ভিত হয়ে জিমির দিকে তাকিয়ে থাকে। তার মনটা খারাপ হয়ে যায়। জিমি তাকে তার বন্ধুদের কাছে ব্যবহার করছে তার বউয়ের মতো দেখতে, মানে কি? জিমি তুমি এমন করছো কেন? এসব কি বলছো? আমার অপমান হচ্ছে। ধুর, কি বলছো? বন্ধুদের সাথে একটু মজা করছি, তুমি তো বোরিং হয়ে গেছো। আমি বোরিং? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসা? হা হা হা। ভালোবাসার জন্যই তো তোমার মতো একটা ধনী বাড়ির মেয়েকে ধরে রেখেছিলাম। তা না হলে কি এত বছর তোমার পিছনে পড়ে থাকতাম নাকি? এখন তো তুমি বিবাহিত, তোমার বাবার টাকা তো আর আমার কাছে আসবে না। এখন তুমি আমার জন্য কি করবে? মিতুলের বুকের ভেতরটা ধক করে ওঠে। জিমির এই কথাগুলো তাকে গভীরভাবে আঘাত করে। সে বুঝতে পারে জিমি তাকে ভালোবাসেনি, শুধু ব্যবহার করেছে। কিন্তু সে তার জন্য সব ছেড়ে এসেছে, তাই এত সহজে সে হার মানবে না। সে শেষটা দেখতে চায়। ওরা ততক্ষণে নাইট ক্লাবে পৌঁছে গেছে। আলো আধারিতে ভরা জায়গা। জিমি তার বন্ধুদের সাথে নেশা করছে, হাসাহাসি করছে। মিতুল একা একা কোণে বসে আছে, তার চোখে জল। জিমি তাকে সম্পূর্ণ অবহেলা করছে। তার বন্ধুরা মিতুলকে নিয়ে ফিসফিস করছে, হাসাহাসি করছে। মিতুল তাদের হাসি শুনে আরও বেশি অপমানিত বোধ করে। কি রে জিমি, এ তোর কে রে? তোর কি বিয়ে হয়ে গেছে নাকি? আরে না রে, এটা তো সেই মিতুল, আমার পুরনো পুতুল, এখনো আমার কথাই নাচে। মিতুল জিমির কথা শুনে কেঁপে ওঠে। পুরনো পুতুল, এই কথাটা তার কানে তীরের ফলার মতো বিঁধে যায়। সে বুঝতে পারে জিমি তাকে নিয়ে খেলছে। মিতুল যেমন ডাকে তেমন অসহায় বোধ করে। জিমি চলো এখান থেকে, আমার ভালো লাগছে না। ধুর, কি বলছো? সবে তো মজা শুরু হলো, তুমি এত বোরিং কেন? তুমি যাবে না? তুমি এখানেই থাকবে? জিমি মিতুলের হাত ধরে টান মারে। মিতুল তার হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। জিমি প্লিজ, আমার ভালো লাগছে না, আমি বাড়ি যেতে চাই। বাড়ি? কার বাড়ি? তোমার স্বামীর কাছে? হা হা হা, সে তো একটা বোকা, তার কাছে কেন যাবে? তুমি এখানেই থাকবে, আমার কথা শুনবে। মিতুল বুঝতে পারে জিমি তাকে ধরে রেখেছে। সে হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু জিমি তাকে আরও শক্ত করে ধরে রাখে। তার চোখে জিমিকে নিয়ে এতদিন যে ভুল ধারণা ছিল তা ভেঙে চুরমার হয়ে যায়। জিমি কড়া করে বলে, জিমি বেরোনোর আগে সে যাতে না বেরোয়। মিতুল ভয়ে ভয়ে বসে থাকে। কিছুক্ষণ পর নাইট ক্লাব বন্ধ হয়ে যায়। মিতুল এতক্ষণ ভেতরে বেশ ভয়ে ভয়ে কাটাচ্ছিল। তারপর ওরা রওনা হয়। নাইট ক্লাব থেকে ফেরার পথে জিমি মিতুলকে টেনে নিয়ে যাচ্ছে। মিতুল কাঁদতে কাঁদতে হাঁটছে। জিমি নেশাগ্রস্ত অবস্থায় টলছে। হঠাৎ মিতুলের শরীর খারাপ লাগে। হঠাৎ করে এমন পরিবেশ
ড্রিঙ্কসের গন্ধ, মানুষের অদ্ভুত আচরণ সব মিলে সে আর সহ্য করতে পারে না। সে জিমির গায়ে বমি করে দেয়। জিমির পোশাক নোংরা হয়ে যায়। জিমি একদম রেগে বুম হয়ে যায়। ইস, এ কি করলে মিতুল? জিমি রাগে মিতুলের দিকে ফিরে নেশাগ্রস্ত চোখে তাকাই। মিতুল কাঁপতে থাকে। কাপড়ের আঁচল দিয়ে জামাটা মুছে দিতে দিতে বলে, আমার শরীরটা খারাপ হয়ে গেছিল ওই পরিবেশে, তাই তুমি দাঁড়াও, ঠিক করে দিচ্ছি। চুপ করো, আমার শরীর খারাপ হচ্ছে এখন তোমার কারণে। আর তুমি চিৎকার করছো, তোমার জন্য এসব হচ্ছে। তুমি একটা অলক্ষী। ভেবেছিলাম মজা করব তোমাকে নিয়ে, সেটা তো পারলামই না। মুডটাই খারাপ করে দিল। জিমি হঠাৎ করে মিতুলের গালে সজোরে চড় মারে। মিতুল টলে ওঠে। তার চোখ দিয়ে তত্তর করে জল গড়িয়ে পড়ে। বের হয়ে যাও এখান থেকে, আমি তোমাকে আর দেখতে চাই না। তুমি আমার সব সুখ নষ্ট করছো। তোমার মতো বিবাহিত মেয়েকে দিয়ে আমি কি করব? যা বুঝলাম তোমার কাছ থেকে টাকা শরীর কোনোটাই পাবো না আমি। তোমাকে রেখেও লাভ নাই। ভাগো, স্টুপিড কোথাকার। তার গালটা লাল হয়ে যায়। মিতুল অবাক হয়ে জিমির দিকে তাকিয়ে থাকে। এই কি সেই জিমি যাকে সে এত ভালোবেসেছে, যে তার জন্য অপেক্ষা করেছে বলে দাবি করেছিল? অথচ এই জিমির জন্য সে আকাশকে কত অবহেলা করেছিল। তার মনে পড়ে সেই দিনটার কথা, বাসরাতের প্রথম কদিন। মিতুল তখনও আকাশকে মেনে নেয়নি। একদিন সে প্রচণ্ড অসুস্থ হয় আর বমি করে। তখন তার পাশে ছিল আকাশ। সে ঘৃণা ভরে আকাশের গায়ে বমি করে দেয়। সেদিন উল্টো আকাশ তাকে সামলিয়েছে। ইস, তোমার গায়ে বমি হয়ে গেল, নোংরা। সেদিন আকাশ শান্ত গলায় মিতুলকে আগলে ধরে বলেছিল, কিছু হয়নি মিতুল, তুমি ঠিক আছো? উঠে বসো। আকাশ সেদিন মিতুলকে গালাগাল করেনি, বরং সে নিজেই যত্ন করে মিতুলের মুখ মুছে দিয়েছিল। তাকে পরিষ্কার করে দিয়েছিল। তার জন্য পোশাক নোংরা হলেও সে একটি অভিযোগও করেনি। সে মিতুলকে যত্ন করে বিছানায় শুয়ে দিয়েছিল এবং সারা রাত তার পাশে বসে সেবা করেছিল। তার কপালে হাত বুলিয়ে জ্বর দেখছিল, ঠান্ডা জল এনে দিচ্ছিল। তার চোখে ছিল উদ্বেগ আর ভালোবাসা। আর আজ মিতুল বর্তমানে রাস্তায় দাঁড়িয়ে আছে। তার গালে জিমি জ্বরের দাগ, গায়ে বমির গন্ধ। তার চোখ দিয়ে অনবরত জল পড়ছে। সে বুঝতে পারে জিমি কখনোই তাকে ভালোবাসেনি। জিমি তাকে শুধু ব্যবহার করেছে, অপমান করেছে। আর আকাশ, যাকে সে এত ঘৃণা করেছে, সেই আকাশ তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। বরং সে তাকে কখনো অপমান করেনি, বরং আগলে রেখেছে। আকাশই আমাকে ভালোবেসেছে, জিমি নয়। মিতুলের ভুল ভাঙতে শুরু করে। তার মনটা আকাশের জন্য ছটফট করতে থাকে। সে আর এক মুহূর্ত জিমির সাথে থাকতে চায় না। সে ঘুরে দাঁড়ায়। জিমি তখনও নেশাগ্রস্ত হয়ে অস্পষ্টভাবে বিড়ি করছে। মিতুল এক মুহূর্ত সময় নষ্ট না করে জিমিকে সেখানে ফেলে রেখে দৌড়ে আকাশের বাড়ির দিকে ফিরে যায়। তার চোখে এখন শুধু আকাশের মুখ। সে শুধু চাইছে তার কাছে ফিরে যেতে, ক্ষমা চাইতে, আর তার ভালোবাসা স্বীকার করতে। তার জীবনে সব ভুল সে বুঝতে পেরেছে। গভীর রাত, নির্জন রাস্তায় মিতুল একা দাঁড়িয়ে আছে। দৌড়াতে গিয়ে থেমে যায়। কোন মুখে আকাশের কাছে যাবে সে? তার পোশাকে বমির দাগ, গালে জিমি জ্বরের জ্বালা। চারপাশে নীরবতা যেন তার মনে হাহাকারকে আরও বাড়িয়ে দিচ্ছে। জিমির নিষ্ঠুর কথাগুলো তার কানে বাজছে, আর আকাশের নিঃস্বার্থ ভালোবাসার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে। তার চোখ দিয়ে অবিরাম জল গড়িয়ে পড়ছে। জিমি আমাকে ভালোবাসেনি, কখনো ভালোবাসেনি। সে শুধু আমাকে ব্যবহার করেছে, পুতুল বলেছে। ছি। মিতুলের মনে পড়ে জিমি কিভাবে তাকে বন্ধুদের সামনে নিয়ে গিয়ে